এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। বসন্ত ফুপি আমার দাদার তৃতীয় স্ত্রীর সন্তান ছিল, মানে আমাদের সৎ ফুপি ছিলেন। তোমার বাবা প্রলয় হক আমার ফুপা ছিলেন। সেই সুবাদে তুমি আমাদের খুব কাছের কেউ। ফুপির নামে জায়গা জমি যা ছিল সব তোমার নামে আজও আছে পুশরাত। হেমন্ত আজকাল তোমার বাবার ভাগ আলাদা করে নিতে চাইছে, মনে হয় শীঘ্রই তোমার কাছে দিয়ে দিবে। তুমি ওকে না করে দিও। তোমার নামে যা আছে তা তোমার জন্য খুব যথেষ্ট। সব বাদ দাও, আমি তৌসিফ একাই যথেষ্ট। হেমন্ত কোনোভাবেই কুলাতে পারছে না। তুমি কাল ওকে নিজে বলবে যাতে এসব ঝামেলা না করে। বলবে তোমার কিছু চাই না। 100 বার চাই আমার। যা আমার তা অবশ্যই আমার। তৌসিফ চোখে হাসলো। পোষ তা দেখলো, বলল, যা আমি এত বছরে পাইনি, যা আমার ছিল অথচ আমি পাইনি, তার এক কোণাও আমি ছাড়বো না। এখন তো আমি আছি পোশরাত, সবটা আছে তোমার। থাকুক, তবুও চাই আমার। হেমন্ত কোর্টে দৌড়াচ্ছে পোশরাত, কাজ সামলে এসব করা খুব ঝামেলা, তুমি বুঝবে না। দৌড়াক, সাথে তার মা চাচি নিয়ে দৌড়াক। আমিও দৌড়েছি জীবনে, প্রচুর দৌড়েছি। শেষটুকু পোষ বিড়বিড় করে বললেও তৌসিফ শুনলো অল্প। পোষ কপাল কুঁচকে বলল, আপনার দাদা কয়টা বিয়ে করেছিল? 6টা। বাবা, বুড়োর টাকা ছিনিমিনি খেলতো নাকি? কার পেছনে লুটাবে খুঁজে পেত না। এইভাবে বলে না হানি, তোমার নানা হন। আমি অনেকবার ভাবতাম আমাকে কেন নানুবাড়ির কেউ দেখতে আসে না, কেউ কেন আমাকে তাদের কাছে নেয় না। আচ্ছা, সৎ বলে নিত না? তুমি তাদের কাছেই ভালো ছিলে। তৌসিফকে থামিয়ে পোষ বলল, ভালো ছিলাম না তো আমাকে কেউ ভালো রাখেনি, আমি একা একাই ছিলাম। নানুবাড়ি যেহেতু বড়লোক, নিশ্চিত আমাকে আদর করত। আচ্ছা, আমার নানু কোথায় থাকে? তোমার নানু নেই পোশরাত। ও, আমার খালামণি নেই, মামা নেই? খুব আগ্রহ নিয়ে পোষ জিজ্ঞেস করলো। তৌসিফ স্পষ্ট দেখলো মেয়েটার চোখে আদর খোঁজার তীব্র বাসনা। ওকে আদরই পায়নি ছোটবেলায়। ছোট্ট করে তৌসিফ বলল, তোমার নানুর একটাই মেয়ে ছিল পোশরাত, আর কোনো সন্তান ছিল না। এরপর থেকে দাদার আর ছেলে সন্তান হয়নি। আমাদের বাবা চাচারাই ছিল প্রথম স্ত্রীর সন্তান। বাকি কোনো স্ত্রী তিনি স্বেচ্ছায় ছেড়ে দেননি বা বিয়ে করেননি, পরিস্থিতির চাপে করতে হয়েছিল। বাহ, কি উদারতা তার! আমার চোখে পানি চলে এলো। দেখুন তো ভিজেছে কিনা। তৌসিফ এত গুরুত্বপূর্ণ কথা বলছে অথচ মেয়েটার মাঝে সামান্য মায়া দয়া হচ্ছে না। নিষ্ঠুর বউ তৌসিফের। তৌসিফ হালকা স্বরে বলল, দাদা তো চেয়ারম্যান ছিল পুশরাত। আমার দাদি আর 4 নম্বর দাদি বাদে কেউই তেমন যোগ্য ছিল না তালুকদার বাড়ির বউ হওয়ার। তবে তোমার নানুর বাবা যথাসম্ভব এলাকার মাস্টার ছিলেন। তিনি মারা যেতেই তোমার নানু একা হয়ে যান, তাই দাদা বিয়ে করেন। বহুত কাহিনী। এক মামাতো ভাই বাদে কিছুই পেলাম না। লাভ হলো কি আমার? আমাকে পেয়েও লাভ খুঁজো তুমি? আমাকে পেয়ে খুশি হওনি? খুশি হওয়ার মতো করে আপনাকে আমি পাইনি। নিজেকে লাঞ্ছিত করে আপনাকে পেতে হয়েছে। এই পাওয়াতে সুখ নেই। তৌসিফের তেতো সত্যিটা ভালো লাগতো না। পোষ নিজের হাত ছাড়িয়ে বলল, এবার চলুন তাহলে। কোথায়? দেখা। কি দেখবে? পোষ মুখে শুয়ে লজ্জা আনলো, বলল, সম্রাট চেয়ারম্যানকে। তৌসিফ কপাল চেপে ধরলো। পোষ সাথে সাথে বলল, চেপে দেই কপাল, ব্যথা কমলেই যাব, ঠিক আছে? ও, চারপাশ সম্পূর্ণ নিস্তব্ধতার চাদরে ঘেরা। বাড়ির গেট বরাবর দক্ষিণ দিকে যাচ্ছে তৌসিফ। এক হাতে পোষের হাত। পোষ খুব উৎফুল্ল। যাকে এতটা বছর কাগজে দেখে এলো তাকে আজ দেখবে সরাসরি। তৌসিফ যে রাজি হয়েছে তাই ঢের। তাইফা আসার আগে জিজ্ঞেস করেছিল কোথায় যাচ্ছে। তৌসিফ ছোট্ট করে বলেছে চাচির বাসায়। আপার কিছু বলেনি। দারোয়ান দুজন তৌসিফকে সালাম দিল। পোষের হাতে চাপ বাড়লো তৌসিফ। পোষের এত উচ্ছ্বাস যেন ওর ভালো লাগছে না, লাগবার কথাও না। আজকালকার মেয়ে পোষ, তার ভালো লাগবে তৌসিফকে, কিন্তু না, তার নাকি ভালো লেগেছে সম্রাট ভাইকে। একটা ছবি বাদে কিছু দেখেও নেই। তৌসিফ যথাসম্ভব বুঝলো পোষের মতো মেয়ে শুধু ওই চেহারা দেখে এতটা পছন্দ করে না।
বরং ওকে আটকেছে সম্রাটের ব্যক্তিত্ব। সম্রাট নামটা মানে এ এলাকা জুড়ে শীতল আগুন, বজ্র নিঃশব্দ, পাথর প্রাণ, অথচ খুব অবিচল মায়াময় সাথে অভেদ্র। তার দৃঢ় আর সংযত চরিত্রে আজও আটকে কত মানুষ। তার এই এত বছরের ব্যক্তিত্ব আজও টিকে আছে শক্ত এক নিঃসনার মতো। কেউ ভুলেনি, ভুলবে না। এক স্বপ্ন পুরুষ কিনা সে। তৌসিফ কেন, যে কেউ স্বীকার করবে কোনো নায়ক থেকে কম না সম্রাট ভাই। বরং বাংলা চলচ্চিত্রের খুব বিখ্যাত এক ব্যক্তির অনেকটা অংশ তার মুখভাবে ফুটে ওঠে। যেমন বাচন ভঙ্গি, ঠিক তেমনই রসিক এক পুরুষ। পোষ হাঁটতে গিয়ে হুচট খেতে নিতেই তৌসিফ হাতটা ধরে নিজের দিকে টেনে চাপা স্বরে ধমক দিল। আস্তে, এত তুরতুর করছো কেন? সব আপনি বুঝবেন না। তৌসিফ আড়ালে চোয়াল শক্ত করে। ও নাকি বুঝবে না। সম্রাটের বাড়িতে প্রবেশ পথে দারোয়ান হিরো বর্ষা তৌসিফকে দেখে সালাম দিল। তৌসিফ বলল, চাচি আসে না আজকাল, দেখি না যে। কথাটা বলে পোষকে নিয়ে ঢুকে গেল তৌসিফ। হিরোকে রাগাতে তার বেশ মজা লাগে। কেমন এক পুরুষ সে নিজের স্ত্রীর সম্পর্কে জিজ্ঞেস করলে রেগে যাবে। বড্ড আদরের বউ তার। তাহমিনা বাড়িতেই আছে। তবে তৌসিফ পোষকে নিয়ে গেল এই বাড়ির মাঝখানে থাকা এক বিশাল গাছের নিকট। তার ঠিক পাশ থেকে বরাবর সামনে তাকালে সম্রাটের বাগান বাড়ি চোখে পড়ে। অন্ধকারে পোষ দেখতে না পেয়ে তাড়া দিল। কই কই? ধৈর্য ধরো। তৌসিফ ওকে নিয়ে সামনে যাচ্ছে। মাথাটা উনা দিয়ে আর একটু ঢেকে নিল পোষ। লজ্জা না, বরং অচেনা অনুভূতি হচ্ছে তার। চকচকে টাইলস করা দুটো সিঁড়ি, নিচ দিকে মোজাইক করা, চোখ আটকে যাওয়ার মতো ক্ষুদায়। নিখুঁত হাতের কাজ, উঁচু করে বাধাই করা জায়গাটা। একটু ধুলো নেই, শুধু শান্তিময় বাতাস। মাথার কাছে গেড়ে রাখা বড় টাইলস করা দেওয়ালে গোটা গোটা অক্ষরে লেখা সম্রাট তালুকদার। পোষের বুক অতটুকু পরে ধক করে ওঠে। দ্বিতীয় সালটা দেখে মনটা খুব খারাপ হলো ওর। ধীরে ধীরে শ্বাস নিল পোষ। মাটির উপর চারপাশে সুন্দর সুন্দর গাছ, এক পাশে খেজুর গাছ। তৌসিফ আস্তে করে জিজ্ঞেস করলো, আরও দেখবে? দেখি। পোষ জিজ্ঞেস করতেই তৌসিফ মাথা নাড়ে। দুজন দাঁড়িয়ে রয় সেখানে। তৌসিফ আরেকটু এগিয়ে যায়, জিয়ারত করে। শুধু মনে মনে ভাবে, যে ব্যক্তিত্বের জালে এত এত মানুষ আটকে আছে, কেউ কি জানে তার অর্ধেক বুনুন বানুয়াট? শুধুই চোখের ভ্রম, বাকিটা সত্যি। এই আজকের রাতটার মতোই সত্যি। শরৎ বিদায় নিয়ে হেমন্ত এড়ে এলো ভাব। চারিদিকে ছড়িয়ে ছিড়িয়ে অক্টোবর মাসের প্রলেপ। আর রাতগুলো ঠান্ডার শীতলতায় ভরে আছে। গায়ে ওড়নাটা ভালো মতো টেনে পোষ গুটিয়ে যেতেই তৌসিফ বলল, বেশি ঠান্ডা লাগছে? আহা, হাচু। তৌসিফ এসির টেম্পারেচার বাড়িয়ে দিল। রাত বাজে 2:22। পোষের ক্ষুধা লাগায় দুজনেই বেরিয়ে এসেছে। রান্না করা স্যান্ডউইচটা গরম করে দিয়েছে তৌসিফ। পোষ পা তুলে বসেছে এখানে। তৌসিফের দিকে তাকিয়ে হাসি মুখে জিজ্ঞেস করলো, আচ্ছা, আমাকে বাগান বাড়ি নিয়ে যাবেন কাল? কপালে সহসা ভাঁজ পড়ল। তৌসিফ মুখের ভঙ্গি না বদলেই বলল, ওখানে দেখার মতো কিছু নেই। আমি যাব। ওখানে নাকি আগের মতো সবকিছু আছে। আচ্ছা, ওটা কেমন? পুরাতন দিনের বাড়ির মতো? আপনি গিয়েছিলেন? বেশ কৌতূহল নিয়ে পোষ জিজ্ঞেস করছে। তৌসিফ চোয়াল শক্ত করে বলল, এক বলাতে দেখিয়ে আনলাম, এর মানে এই না সব আবদার পূরণ হবে। কেন হবে না? তৌসিফ মনে মনে অবাক হয়। আচ্ছা, তার বউ কি তাকে ভয় পায় না? সে কি জানে না সে কার বউ? তৌসিফ সম্পর্কে তার ধারণা ঠিক কতটুকু? বেব শব্দ হতেই তৌসিফ ওভেন খুলে স্যান্ডউইচ বের করে। তার উপর সস দিয়ে বউকে এনে দেয়। পৌষ এক কামড় খেয়ে একটু এগিয়ে দেয় তৌসিফের মুখের সামনে। তৌসিফ এক কামড় দিল, খেয়ে বলল, আমার অভ্যাস খারাপ হচ্ছে পৌষরাত। বউ হিসেবে তোমার খেয়াল রাখা উচিত আমার প্রতি। খেয়ালই তো রাখছি। একটু পেট বের হলে কিচ্ছু হবে না। শুনুন, আমি কিন্তু কাল ভার্সিটি যাব না? তৌসিফ বলেছিল বাড়ি ফিরলে এ বিষয়ে কথা বলবে। একটু ভেবে বলল, যাবে, কিন্তু এদিক ওদিক চলে যেও না পৌষরাত। আদিকে বলে। বলতে গিয়ে চুপ করে গেল পোষ। মাত্রই আদির বাইকে করে যেতে চেয়েছিল, কিন্তু সেদিনের ঘটনা মনে পড়ায় চুপ করে গেল। তৌসিফ বোধ হয় বুঝলো। পানির গ্লাস এনে ওকে দিয়ে বলল, চলো, ঘুমাবে।
পোষ কথা বলল না আর। তার কাছে আজকের দিনটা ভীষণ খুশির। সম্রাটকে দেখার যে অদম্য ইচ্ছে তা পূরণ হয়েছে। তৌসিফের পেছনে পেছনে ঘরে ঢুকে পোষ জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনার কাছে ওনার আর ছবি নেই? প্রতি বছর ওই এক ছবিই দেখি, সেই বাস রঙের শার্ট। পৌষের কণ্ঠে উদাস ভাব দেখে তৌসিফ ভীষণ বিরক্ত হলো। এই মেয়ে এখনো পড়ে আছে সম্রাট ভাইকে নিয়ে। মুখে ক্রিম লাগাতে লাগাতে তৌসিফ বলল, ভাসুর হয় তোমার? চাচাতো ভাসুর। চাচাতো ভাসুর নিয়ে এত ভাবতে নেই, এত দেখতেও নেই, চোখে পাপ লাগবে। আরো কোথাও পাপ লাগবে। তৌসিফ পেছন ফিরে তাকাতেই পৌষ হেসে দিয়ে বলল, ওই পোস্টার হাত দিয়ে ছুঁয়েছি, মন দিয়ে ভেবেছি। আপনি কি জানেন তাকে আমি স্বপ্নেও দেখেছি? এত ভাবো যে স্বপ্নেও দেখলে? কি দেখেছি জানেন? বলে ভীষণ লজ্জা আনলো মুখে। তৌসিফ অবাক, হতবাক হয়ে গেল। এই মেয়ে সম্রাটের কথা বলতে গিয়ে কেন এত লজ্জা পায়? এখন তৌসিফের হিংসে হচ্ছে, ভীষণ হিংসে। তাকে রেখে কেন তারই মৃত চাচাতো ভাইকে পৌষ এতটা চাই? গালে ক্রিম লাগাতে লাগাতে তৌসিফ বলল, তালুকদার বাড়ির বউ তো হলেই, এখন শান্ত থাকো। পৌষ গুনগুন করে গান গাইতে লাগলো। আমি চাইলাম যারে, ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে। অন্যের ঘরে কোথায় পেলে তাকে পৌষরাত? তাহলে আপনি বলুন, তার শোকে কোন গান গাইবো? তৌসিফ লাইট বন্ধ করলো। পৌষ বালিশে মুখ দিয়ে খিটমিট করে হাসছে। তৌসিফের মুখটা দারুণ লাগছে তার কাছে। ব্যাটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ইনি মিনিকে কোলে নিয়ে ভোর সকালে হেমন্ত বের হচ্ছে। দুই বোন একটু ঘুরবে, ভোরে উঠেছে। ছোট চাচি ওদের সামলাতে গিয়ে কাঁদছেন শুধু। ফজরের নামাজ পড়তে বের হয়েছিল বাড়ির সকলে। ফিরে এসে চাচির কান্না কানে গেল ওর। দরজা টোকা দিয়ে অনুমতি নেয়। চাচি আসবো? চোখ মুছে ভাঙা গলায় বলেন, হেমন্ত, এসো আব্বু। হেমন্ত ঢুকে ছোট চাচাকে বলল, ওদের নিয়ে একটু হাসতে বের হলেই হয়, আগে তো এত সকালে উঠতো না। বলে দুটোকে কোলে তুলে হেমন্ত ভাইয়ের গলা জড়িয়ে কাঁধে মাথা দিয়ে রাখে। হেমন্ত একটু দেখে হাতড়ে, সামান্য গরম শরীর। এই যে পৌষের সারা জীবনের কষ্ট ছিল, তাকে নাকি কেউ ভালোবাসে না, কেউ আপন ভাবে না। সেই পৌষকে জানে না তার সুখে সুখে দুটো জোনাকির আলো নিভু নিভু। পিহা তখন ঘুম। হেমন্ত চৈত্র আর জ্যৈষ্ঠকে ঘুমাতে দিল না আর। এই দুটোকে রোজ তুলে নামাজে নিতে হয়। পৌষ ওদের তুলে নানান কৌশলে। কত সময় শীতের সকালে পানি দিল মুখে, কাঁথার ধরে ঝাড়া দিত। দুই ভাই আর যাই হোক তাদের আপাকে তো শব্দ বলার সাহস পেত না। একা একাই হাসলো হেমন্ত। চৈত্র টুপি রেখে ঢুলতে ঢুলতে এসে বলল, কই যাবো হিমু ভাই? ঘুরতে। উত্তর দিল ইনিমিনি। জ্যৈষ্ঠ এসেছে বেশ ফ্রেশ মাইন্ডে। পাঁচজন বের হতেই বড় চাচা ওদের দেখে জিজ্ঞেস করলেন, এত সকাল কোথায় যাচ্ছ? হেমন্ত বরাবরই এড়িয়ে গেল। জ্যৈষ্ঠ আস্তে করে উত্তর দিল, ভাই একটু হাঁটতে নিয়ে যাবে? বড় চাচা গেট বন্ধ করে এলেন। ছেলে মেয়েদের যাওয়ার পানে তাকিয়ে রইলেন। নিজের বড় ছেলের চোখে সে এতটাই পড়ে গিয়েছেন যে ছেলে তাকে দেখেও দেখে না। তার ভিতর পড়লেও এই বাড়ি বাটুয়ারা হতে দেবেন না তিনি। হেমন্ত এই পাগলামি কেন থামাচ্ছে না তাই বুঝতে পারছে না। আর রাগ নিজের স্ত্রীর উপরেও কম না তার। কি হতো পোষটাকে সুন্দর মতো পারলে? এমন না তার ভাতিজিকে তিনি দেখতে পারেন না। সংসারে অশান্তি হবে ভেবে তিন ভাই দেখেও যেন দেখত না। ছোটটা অবশ্য পোষকে যতটুকু সম্ভব আদর করত, তবে সে আদরটাও সেজো ভাবি নষ্ট করে দিয়েছিল বহু আগে। ছোট্ট পোষ অপবাদ নিয়ে নিয়েই বেঁচে আছে। সেদিন ভাইয়ের বউকে ধমক দিয়ে তিনি থামাতে পারেননি, শুধু গম্ভীর হয়েছিলেন। ওর পর থেকেই তার ছোট ভাই ভাতিজি থেকে যথাসম্ভব দূরত্ব রাখত। চাচা ভাতিজির সম্পর্কটাকেও ছাড় দেয়নি কেউ। অথচ পিহাকে এখনও সেজু চাচা মেজু চাচা দুজনই আদর করেন। সেজু চাচি এটা নিয়ে টুর শব্দ করেন না। সকল নিয়ম নীতিমালা প্রযোজ্য ছিল শুধুমাত্র পোষের জন্য। মসজিদের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে হেমন্ত ওদের নিয়ে পেছন দিয়ে বাজার দিয়ে বের হলো। জ্যৈষ্ঠ হাঁটতে হাঁটতে বলল, হেমু ভাই, যদি আপা আমাদের দেখে? আপা কই? আপা তলো এ মোবাইল।
দুই বোন জোর করতে হেমন্ত চোখ গরম করে তাকালো জ্যৈষ্ঠের দিকে। জ্যৈষ্ঠ মাথা চুলকে বলল, আমি তো প্রেডিকশন করলাম শুধু। ডাক্তার প্রেডিকশন, দারোয়ানকে বলি আপাকে ডেকে দিতে। চৈত্র কথাটা বলতেই এনে মিনিও মাথা তুলল। হেমন্তের দিকে তাকিয়ে রইল ডাগর চোখে। হেমন্তের মন চাইলেও দুই ভাইকে দুটো চড় দিতে। এনিমিনি হেমন্তের গাল ধরে আবদার জুড়ে দিল, আপাকে ডাকো না এমো ভাই। বেকায়দায় পড়ল হেমন্ত। কোথা থেকে ডাকবে এখন পৌষকে? ওদের ঘাট পার পর্যন্ত এনে ঘুরে নিল হেমন্ত। তুহিনের সাদা রাজহাঁসগুলো কাজের লোকেরা ছেড়ে দিয়েছে। একসাথে এত রাজহাঁস দেখে দুই বোন উচ্ছ্বাসিত হয়, ভাইয়ের গলা জড়িয়ে থাকে। ওরা যখন পেছন ফিরে চলে যাচ্ছিল তখনই বারান্দা থেকে দেখলো পৌষ। ওখান থেকেই জোরে ডাকতে লাগলো, চৈত্র, জ্যৈষ্ঠ, হেমু ভাই দাঁড়াও একটু। কেউ শুনল না। পৌষ দৌড়ে বেরিয়ে যেতে নেওয়ার আগেই তৌসিফ এসেছে তাড়াতাড়ি। পৌষের চিৎকার শুনে এসেছে মূলত। হাত ধরতেই পৌষ বলে উঠল, ওরা এসেছিল, ওখানে ছিল রাস্তায়। আমি মাত্র দেখলাম, ডাকলাম, শুনলো না। বলে যেতে নিবে কিন্তু হাতটা আটকে রাখা তৌসিফের কাছে। পৌষ তাকে রইল ওর দিকে, আস্তে করে বলল, দেখতাম একটু। আমি জগিংয়ে যাচ্ছি, তুমি রেডি হও, ভার্সিটি পৌঁছে দিব আমি। কথা দিয়ে তৌসিফ বোঝালো এখন বের হওয়া যাবে না। পৌষের মুখভঙ্গি বদলালো না। তীব্র আকাঙ্ক্ষা লুকিয়েছিল সারা মুখে। একটু দেখা করার লোভ তাকে আঁকড়ে ধরেছিল। কফি হাতে রুমে ঢুকেছে হেমন্ত। শ্রেয়ার মাথার কাছে বসে হাত বোলাতেই মেয়েটা চোখ খুলল। হেমন্ত ওর কপালে ঝুঁকে চুমু দিয়ে আদরে গলায় বলল, গুড মর্নিং সেউ। গুড মর্নিং। ভাঙাচোরা নারী কণ্ঠে হেমন্তের বুকটা কেঁপে উঠল। ঘুমো ঘুমো কণ্ঠটা সত্যি যেন ভীষণ ভিন্ন শোনালো। হেমন্ত ওকে ধরে উঠালো, চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, কফি এনেছি, মুখে পানি দিয়ে এসো। মুচকি হাসে শ্রেয়া। চুলটা খোপা করে উঠে যায়। হেমন্ত বিছানা গুছিয়ে নিল ততক্ষণে। শ্রেয়াকে নিয়ে বসলো বারান্দায়। কফি হাতে তুলে দিয়ে ঠান্ডায় দুজন বেশ জমজমাট ভাবে লেগে বসে রইল। হেমন্ত নরম স্বরে জিজ্ঞেস করলো, তোমার শরীর খারাপ লাগছে এখনো? এখন ভালো লাগছে। ডাক্তার দেখাতে চলি আজকে। আরে সমস্যা, সামান্য মাথা ব্যথা নিয়ে কি ডাক্তার দেখাবো? বাসার কোনো কাজে হাত দিবে না সেউ, কেউ কিছু বলবে না তোমাকে। কেউ কিছু বলে না হেমন্ত, আপনি খামোখা ভাবছেন। হেমন্তের কাঁধে মাথা রাখতেই ও বলল, বাসার কথা মনে পড়ছে শ্রেয়, যাবে? নিয়ে যাবেন? অবশ্যই, আজ কোর্টে যাব দুপুরে, ফিরে এসে নিয়ে যাব। এই ঝামেলা আপনি আর কতদিন? হুশ, ঝামেলা বলো না আর কোনো দিন। আমার ছোট্ট বাচ্চার হক এটা শ্রেয়। প্রয়োজনে আমি বাড়ি ছাড়বো তোমাকে নিয়ে, তবুও আমার পৌষের হক ছাড়বো না। কালো রঙের গাড়িটা পৌষকে নিয়ে এলো ভার্সিটির প্রাঙ্গণে। পৌষ ভীষণ উসখুস করছে, নামছে তো নামছে না। তৌসিফ চোখে থাকা সানগ্লাসটার আড়ালে পৌষের দিকে তাকালো। ওর ভাবভঙ্গি বোঝার চেষ্টা করে তৌসিফ। ফোনটা পকেটে রেখে জিজ্ঞেস করে, কোনো সমস্যা হচ্ছে পৌষরাত? পৌষ আর চোখে তাকিয়ে উত্তর দিল, সমস্যা মানে? বিরাট সমস্যা। আমি এখানে নামবো না, আমাকে গেটের দিকে নামিয়ে দিন। তোমার ক্লাসের বিল্ডিং তো এটাই। কিন্তু এখানে আমি নামবো না। তৌসিফের কপালে ভাঁজ পড়ল। নামবে না কিন্তু কেন? পৌষ মুখ বাঁকা করে বলল, আমি হেঁটে ঢুকতেই কমফোর্ট পাই। এভাবে হঠাৎ করে আরেকজনের ওপর পোদ্দারি করা আমার পছন্দ না। কি? পৌষ দাঁত বের করে হাসলো। দুই আঙ্গুল দিয়ে হাত চুলকে বলল, নামিয়ে দিন গেটের দিকে। এখানেই নামবে? তোমার হাজবেন্ড হই আমি, পর কেউ না। ছাতার মাথা। পৌষ দরজা ঠেলল, পারল না। তৌসিফ এগিয়ে সে ধাক্কা দিয়ে খুলে বলল, বাদরামও করো না, আমি নিতে আসব। আমাকে বান্দর বললেন? না, বলেছি বাদরামো না করতে। শুনুন, শয়তান যেমন শয়তানি করে তেমনি বান্দর করে বাদরামি। ঠিক যেমন কুত্তা করে কুত্তামি। বইয়ের যুক্তি তৌসিফকে হুচট খাওয়ালো। ও কিছু বলার আগে পৌষ বেরিয়ে সোজা হেঁটে চলে গেল। হাঁটলো না, দৌড়ালো, তৌসিফ বুঝলো না। সামান্য গাড়ি থেকে নামছে বলে এত অকওয়ার্ড কেন লাগবে ওর। আশ্চর্য। গাড়ি ঘুরিয়ে সোজা অফিসের উদ্দেশ্যে রওনা দিল তৌসিফ। তখনই তার ফোনে কল এলো। তাকে দেখলো বিদেশি নাম্বার। স্পিকারে রেখে রিসিভ করে গম্ভীর কণ্ঠে হেলো বলা মাত্রই উপাস থেকে ভাঙা গলায় ফিসফাস শুনতে পেল তৌসিফ। মুহূর্তেই কপাল কুঁচকে গেল ওর।
তৌসিফ গাড়ি থামালো তাড়াতাড়ি। শান্ত মস্তিষ্কে বেশ ঠান্ডা কণ্ঠে ডাকলো, তুহিন। ওপাশে নীরবতা। অনেকক্ষণ নীরবতা চলল। তৌসিফ শুনল ছোট ভাইয়ের প্রতিটি নিঃশ্বাস। তুহিন বেশ খানিক সময় পর ডাকলো, মেজো ভাই, কোথায় তুই? মেজো ভাই, হ্যাঁ আমি শুনছি, তুই কোথায়? এটা কার নাম্বার? মেজো ভাই, আমি আসলে পালিয়ে এসেছি। বলেই ফুঁপে উঠল তুহিন। তৌসিফ থমকে গেল। ভাঙা গলায় ভাইকে শুনিয়ে বসেছিল খারাপ কিছু হয়েছে। চল শক্ত হয়ে আসলেও তৌসিফ নিজেকে শান্ত রেখে বলল, ভাইকে বল তুহিন, কোথায় তুই? কি হয়েছে? মেজো ভাই, আমার ওখানে ভালো লাগে না। আমার ওখানে ভীষণ ঠান্ডা লাগে। ওরা আমাকে কম্বল দিয়ে পেঁচিয়ে রাখে, আবার আমার ভীষণ গরম লাগে। আমি লোকের বরফ পানিতে গিয়ে ডুব দিয়ে থাকি। আমার পায়ে তালো জলে মেজো ভাই, আমি ঘুমাতে পারি না। আমি আজকে 4 দিন ঘুমাতে পারি না। ওখানে আমাকে কোনো চিকিৎসা দিচ্ছে না, একটাও ঘুমের ওষুধ দেয়নি। আমার চোখে মুখে কেমন জানি ঝাপসা ঝাপসা লাগে। আমি ওখানে থাকলে মরে যেতাম মেজো ভাই, তাই পালিয়ে এসেছি। একজন ভদ্রলোক আমাকে 1 গ্লাস বিয়ার দিয়েছে, ওটা খেয়ে একটু ভালো লাগছে, কিন্তু আমার কাছে টাকা নেই। সে টাকা চাইছে, টাকা দেয়নি দেখে। তুহিন থেমে গেল। তৌসিফ থম ধরা গলায় জিজ্ঞেস করলো, মেরেছে? হুম, কোথায়? ধাক্কা দিয়ে ফেলে লাথি দিয়েছে। খুব ব্যথা পেলি? খুব। তৌসিফ চুপ রইল। পরক্ষণে জিজ্ঞেস করলো, অ্যামাউন্ট বলতে বল, আমি পাঠিয়ে দিচ্ছি। মেজো ভাই, শুনছি। চলে আসি, আর নেশা ছুঁয়েও দেখবো না, প্রমিস করছি। তৌসিফ চোখ বন্ধ করলো। চোখের সামনে ভেসে উঠল তার ছেলেবেলা। অবাধ্য ছেলেপুলে তারা মায়ের আঁচল নিয়ে কাড়াকাড়ি করেছে। মা তাদের খুব আদরে বড় করেছেন। বারবার বলেছেন তারা যেন কখনোই আলাদা না হয়, একসাথে থাকে। মায়ের কথাটা রাখা হলো না, একত্রে থাকা হলো না। তৌসিফ নীরবতা ছেড়ে বলল, আমি ওখানে ফোন দিচ্ছি, নিতে আসলে রিহ্যাবে চলে যাবে। আচ্ছা। তুহিন এক শব্দে মেনে নিল। তৌসিফ সাহায্যকারী ব্যক্তিকে ধন্যবাদ জানিয়ে অতিরিক্ত কিছু টাকা পাঠিয়ে দিল। রিহ্যাব থেকে যে পর্যন্ত না গাড়ি এসে তুহিনকে নিল, ততক্ষণে তৌসিফ গাড়িতে বসে রইল। যখন পুরোপুরি জানলো তুহিনকে নিয়ে গিয়েছে, তখনই মাথাটা স্টিয়ারিংয়ে রেখে শক্ত করে চেপে ধরল। রাগে হাতের শিরা উপশিরা স্পষ্ট হয়ে উঠল তার। ফর্সা চামড়ায় বেশ ফুলে ফেপে উঠেছে। তৌসিফ মাথা তুলে বাড়ি দিল স্টিয়ারিংয়ে। একবার দুইবার, পরপর কয়েকবার। আশেপাশে কেউ নেই, খালি মাঠের এক প্রান্তে তৌসিফ। আচমকায় চিৎকার করে বলল, কেন এসেছিলে? কেন এসেছিলে আমার জীবনে? ধ্বংস করে দিলে তুমি সবটা নষ্ট করে দিলে। আমার দোষটা কি ছিল? আমি কেন শাস্তি পেলাম? আমার মানুষ কেন হারালো? তুমি এত নিষ্ঠুরতা কিভাবে দেখালে আমাকে? বুকটা ওঠানামা করছে অতি দ্রুত। চোখের পাতায় ভেসে ওঠে কত কিছু, কত স্বপ্ন, কত জল্পনা কল্পনা, কত ওয়াদা, হারিয়ে যাওয়া, ফিরে আসা, এক লহমায় ধ্বংস করে দেওয়া, সেই সাথে নষ্ট হওয়ার সম্পর্ক। তৌসিফ কপাল চেপে রাখে। মাথা ব্যথা করছে তার। মুখে বিরক্ত উচ্চারণ করে তৌসিফ, উফ উফ, এখন তোমাকে প্রয়োজন ছিল পৌষরাত। ভীষণ মাথা ধরেছে। তোমার হাতের জাদুতে অন্তত সাময়িক কষ্টই না হয় কমিয়ে দিতে। প্রায় 2 ঘন্টা ওখানে থেকে গাড়ি ঘুরে নিল তৌসিফ। সোজা অফিসে গিয়ে ইমুকে দিয়ে কফি আনিয়ে তা পান করলো। তখনই ইমু বলল, স্যার, একজন এসেছিল, আপনাকে নাকি খুব জরুরি প্রয়োজন। কে? নাম সোহা বলল। তৌসিফের মুখভঙ্গি বদলালো না। একইভাবে হাতের কাগজে স্বাক্ষর দিতে দিতে বলল, এগুলো ক্রস চেক কে করেছে? সব তো টিম থেকেই করা, ক্রস চেক আমি করেছি। কোনো সমস্যা স্যার? বেশ ভীতু কণ্ঠে জিজ্ঞেস করে ইমু। তৌসিফ এক পলকর দিকে তাকে উত্তর দিল, না, বেশ গোছানো ছিল। ধন্যবাদ স্যার। ইমুর ফোন আসে। তখনই রিসেপশন থেকে কল দিয়ে জানালো কেউ দেখা করতে চাইছে। ইমু তৌসিফের অনুমতি চাইল। স্যার, ওই ম্যাডাম আবার এসছেন, আপনি অনুমতি দিলে? 10 মিনিট পর আসতে বলো। তৌসিফ দাড়ি চুলকালো। পৌষ প্রথম দেখায় বেশ বেয়াদবি করেছে সুহার সাথে। কে ওকে কতটুকু কি বলেছে তৌসিফ বুঝতে পারছে না। তবে খুব ভালো কিছু নিশ্চিত কেউ বলেনি। কারো সাহস হয় না তৌসিফের সামনে কিছু বলার, কিন্তু আড়ালে গেলেই নাম বদনাম। তৌসিফ গা এলিয়ে দুলে দুলে বলল, বুঝলেই মো, মানুষ হলো সবচাইতে আজীব প্রাণী। এ আগাও চায়, আবার মাথাও চায়, জখমও করে, আবার তাতে হলুদও ছিটায়, কারো মন চাইলে লবণও ছিটিয়ে যায়। জি স্যার।
তৌসিফ চোখে হাসে। ইমু ছেলেটা আজ পর্যন্ত বলল না যে স্যার আপনি ভুল, সবটাই তার জি স্যার। ইমু সব গুছিয়ে জিজ্ঞেস করলো, কি আসতে বলবো? পাঠাও। ইমু যাওয়ার ঠিক 1 মিনিটের মাথায় সুহা হাজির হলো কেবিনে। দ্রুত পা ফেলে কাছাকাছি আসতে নিতেই তৌসিফ হাত উঠিয়ে নিষেধ করলো। সুহা বসলো ওর সামনে। তৌসিফ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে প্রশ্ন করলো, কোনো কাজ ছিল সোহা? অন্য কাজ মানে কি তৌসিফ? আমি বাসায় গিয়েছিলাম। ডু ইউ নো হোয়াট হ্যাপেন্ড? তৌসিফ যেন কিছুই জানে না, ঠিক তেমন ভাব করলো। তা দেখে সুহা বিভ্রান্ত হলো। সত্যি কি তবে জানে না তৌসিফ? কেউ না বললেও তো মিনুর বলার কথা। সুহা ঢুক গিলল, নিজেকে শক্ত করে বলল, তোমার ওই বউ আমাকে অপমান করে বের করে দিয়েছে। চুর বেয়াদব ওই মেয়ে, ছোট বড় মানে না, চরম বেয়াদব বিয়ে করেছো তুমি। বেশ ঠান্ডা মেজাজে তৌসিফ হাতের ঘড়িতে সময় দেখল, বলল, প্রথমত ওর নাম পোশরাত। আর শুধু পোশরাত কেন, যে কোনো মেয়ে আমার বউ হলে তোমার সাথে আমার বাড়িতে অমন ব্যবহারই করবে। এর যোগ্য তুমি। আমি শুধু মিনুকে দেখতে। কথা শেষ হয়নি আমার। সুহা চুপ করে গেল। তৌসিফ দাড়িতে হাত বুলিয়ে বলল, তুমি নিজে নিজের অবস্থানের জন্য দায়ী। তুমি নিজে ঢোল পিটিয়ে জাহির করেছো নানান কিছু, এখন সহ্য করো। পোশরাত বেয়াদব জায়গা বুঝে নিশ্চিত আমার আগেই তোমার বিষয়ে কারো থেকে শুনেছে। সুহা মাথাটা নিচু করে নিতেই তৌসিফ একইভাবে গা দুলাতে দুলাতে বলল, এটো নিয়ে আমার ভাবনা শূন্য। প্রস্থান যেখানে সমাধান সেখানে গেড়ে বসার মানেই হয় না চরম বোকামি করছো। ক্লাস একটা শেষ হতেই পৌষ এসেছে মাঠে, হাতে চায়ের একটা প্লাস্টিকের কাপ। এদিক ওদিক নজর ঘুরে ফুটবল গ্রাউন্ডে পেল আদিত্যকে। দেখে দ্রুত পায়ে এগিয়ে এসে ডাকলো, এই আদি আয়। আদিত্য বোধ হয় শুনল, দৌড়ের উপর ফুটবলটাকে লাথি দিয়ে এগিয়ে এলো পৌষের দিকে। কপালের ঘাম মুছে কাঁধে ব্যাগ নিয়ে বলল, আজ এলে, চাচু দিল আসতে? না দিয়ে যাবে কই? আমি কি মূর্খ থাকবো নাকি? আরে তা না, চা খাবে? মাত্র ফুটবল খেললাম, গরম লাগছে। তুমি বাসায় যাবে এখন? ক্লাবে কাজ আছে, আপাতত 8 ঘন্টা ফাঁকা আছি, চলো বসি। পৌষ মাথা নেড়ে রাজি হলো। দুজন গিয়ে বসতেই পৌষের চোখ দুটো চকচক করে উঠল। আদিত্য খানিকটা অবাক হয়ে প্রশ্ন করলো, খুব চমৎকার কিছু ঘটেছে নাকি? আদিত্য একটু সিরিয়াস হয়ে বসলো। পৌষ তা দেখে মুখটা হাসি হাসি করে বলল, সম্রাট চেয়ারম্যানকে গত রাতে দেখেছি। কি? মুখে মাত্র দেওয়া পানিটা ছিটকে বেরিয়ে এলো। খুব খুব করে কাশলো আদিত্য। পৌষ ওর দিকে তাকিয়ে বলল, থামো তাহলে, পিঠে কিল দিব। আদিত্য থামলো, অবাক স্বরে বলল, মেজু চাচু জানে তুমি এই কাজ করেছো? একা একাই গিয়েছিলে? তামিনা ফুপি দেখেনি? আরে তোমার চাচুই নিয়ে গেল। আমার এত বছরের ইচ্ছেটা পূরণ হয়ে গেল। মনে হচ্ছিল জীবিত উনি। চাচু নিয়ে গেল? চাচু? হ্যাঁ তো, ওসব বাদ। তোমাকে ডেকেছি ভিন্ন কাজে। তা তো জানি, প্রয়োজন ছাড়া ডাকো নাকি? নিমুখরম ছেলে, তোমাকে আদর করে গোস্ত খাওয়াতে গিয়ে কাঁচা বাঁশ খেতে নিয়েছিলাম, ভুলে গেলে? আদিত্য মুখটা গোমরা করে নিল, মিনমিন করে বলল, ছোট ফুপি এমন করবে আমরা কেউ ভাবিনি। আমি ভেবেছিলাম ওনাকে শুরু থেকেই পছন্দ না আমার। তোমার বাকি 3 ফুপুগুলো ভালো, যদিও আমার সাথে প্রথমে খারাপ করেছে। তাহমিনা আপাও ভালো অনেক। তাইফা আপাও আমাকে আদর করে। তাইফা ফুপি হচ্ছে বেস্ট ফুপি, বুঝলে? তাহিয়া ফুপি একদম চুপচাপ, আবার ওনার থেকে তুমি কখনো কারো নামে কিছু শুনবে না। পৌষ ব্যাগ থেকে একটা বক্স বের করে তা দিল আদিত্যের হাতে। আদিত্য খুলে খাওয়া শুরু করেছে। পৌষ জিজ্ঞেস করে, কেমন? ইয়াম্মি। বাড়ির পেছনে গিয়েছিলাম, ওখানে দেখলাম কচুর খ্যাত, নিয়ে এসে রান্না করেছিলাম। পরে বেঁচে যাওয়ার থেকে এই কাটলেট বানালাম। 4টা খেয়ে পঞ্চমটা তখন আদিত্য মুখে দিয়েছে। মুখটা হা করে আদিত্য আশ্চর্য হয়ে বলল, এটা কচুর ছিল? আমি কচু খাই না পুষি। 4টা খেয়ে রং দেখো আমাকে। চুপচাপ শেষ করো, টেনে আনলাম তোমার জন্য। এখন বলো কি বলবে? সম্রাটের ওই লাল গাড়িটা কোথায় আদি? ওনার বাগান বাড়িতে? আদিত্যের নাকে মুখে উঠে গেল। পৌষ পানি দিতেই ঢক ঢক করে গিলিয়ে জিজ্ঞেস করলো, লাল গাড়ি? তোমাকে কে বলেছে? সবাই জানে আদি, ওনার লাল ওই গাড়িটা দেখতে চাই আমি।
শুধু গাড়িটা না, বরং ওনার ওই বাগান বাড়ি ঘুরতে চাই। ওখানে কেউ যায় না পুষি। আমি তো গিয়েছিলাম। কি বলছো এসব? চাচ্চু জানে ওখানে কেউ যায় না, তুমিও যেও না। আমি একবার গিয়েছিলাম, তার ছাদ থেকে দেখেছিল আম্মু মানুষ দিয়ে আমাকে আনিয়ে ডাল গুটুরি দিয়ে পেটিয়েছিল। এরপর থেকে ভয়ে আর যাইনি। এত বছরেও কৌতূহল জাগেনি? আদিত্য মাথা নাড়ল। পোষ চোখের পলক ঝাপটে বলল, চলো আমরা দুজন যাই। কেউ শুনলে রেগে যাবে। কে জানবে? কেউ জানবে না, আমরা দুজন যাব, দেখবো, চলে আসবো। মেজো চাচ্চু জানলে তো ঝামেলা হবে। কে জানাবে তাকে? আমি গিয়েছিলাম কিন্তু দরজা পাইনি। কি অদ্ভুত, দরজা পেলে কাল একেবারে ট্যুর দিয়ে আসতাম। আদিত্য কিছুটা ভাবুক হলো। তার সাথে কি ঘটেছিল? ক্লাস 10 পড়াকালীন গিয়েছিল নিছক কৌতূহলী হয়ে, সেও দরজা পায়নি, তাই এদিক ওদিক খুঁজতে গিয়ে কাঁটাযুক্ত গাছের ওখানে পড়েছিল। ফলাফলস্বরূপ তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। সামান্য কাটা ছিটায় হাসপাতালে ভর্তি হয়ে 1 সপ্তাহ কাটানো মুখের কথা না, অথচ আদিত্য ছিল। পোষ পুনরায় তাড়া দিল। কি হলো, যাবে? যদি ধরা খাই? খেলে খাবো, কেউ তো আর মেরে ফেলবে না আমাদের। আদিত্য খুব আস্তে করে বলল, তুমি কাউকে চিনলে কোথায় পুষি? তৌসিফ বসা থানায়, সাথে বসা অ্যাডভোকেট জুনায়েদ। পল্লবে আদালতে তোলা হয়েছে। প্রাথমিকভাবে যে রায় এসেছে তাতে মূল আসামি পল্লব নিজে। তার বাপ চাচা কুত্তা পাগল হয়ে আছে। এলোমেলো সব কিছু। চেয়ারম্যান মন্ত্রী কিছুই কাজে আসছে না। ভীষণ চিন্তায় সামাল দিতে গিয়ে ভালোই জটলা পাকিয়ে ফেলছিল। এক কথায় তারা ডুবন্ত পথ হারা মানুষ। জনগণ খেপেছে, খবরের কাগজগুলোকে দমিয়ে রাখা যাচ্ছে না। তার উপর গা হিম করা এক খবর এসেছে, নিজের আপন চাচাতো বোনকেই পল্লব গোপনে বিয়ে করেছিল, যা বাসার কেউ মেনে নেয়নি। দুই পক্ষই এই বিয়ের বিরুদ্ধে ছিল। এখন হঠাৎ করেই মাহিরা প্রেগনেন্ট। কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ করে ফেলেছে। 2 দিন পর পর দেখা করতে ছুটে যায়। বাসা থেকে বাচ্চা নষ্ট করার কথা বলতেও সাহস পাচ্ছে না কেউ। পল্লবের সন্তান হাত দিলে পল্লব কাউকে বাঁচতে দিবে না, আবার বিয়েটাও মেনে নিতে পারছে না। ওমায়ের তাদের এই পারিবারিক কূটনামিতে জড়াতে চায়নি, শুধুমাত্র মন্ত্রী বিষয়টা দেখতে বলেছে বিধায় সে তৌসিফকে ডেকেছে। সব শুনে তৌসিফ চুপ করে আছে। বেশ কিছু সময় পর ও বলল, মাহিরাকে মালয়েশিয়া পাঠিয়ে দাও, ওখানে তো ওর বাবার বাসা আছেই, বাকি পড়াশুনোটুকু শেষ করুক সেখানে আগে। ততদিনে পল্লবের বিষয়টা আমরা যতটুকু পারি সমাধান করি। শাফিনের পরিবার ঠান্ডা হলেই ঝামেলা মিটে যাবে। ছোট লোকগুলো টাকা খেয়ে দমলেই হয়। উমায়ের কথায় তৌসিফ তাকালো সরাসরি ওর চোখে। উমায়ের বোধ হয় ভরকালো। খানিকটা সময় নিয়ে তৌসিফ অ্যাডভোকেট জোবায়েরকে বলল, টাকার চিন্তা নেই, মামলা আমাদেরই জিততে হবে। জুনায়েদ গম্ভীর মুখে আছে, কিছুটা শক্ত চোয়ালে তাচ্ছিল্য করে সে। টাকা দিয়ে তো মানুষের জীবন পাওয়া যায় না, পাওয়া গেলে নিশ্চিত শাফিনকে কিনে আনতেন মন্ত্রী সাহেব। শাফিন হত্যা মামলার সাক্ষী সাধারণ জনগণ, কেস কঠিন, আশা রাখছি কিছু করা যাবে। উমার কিছুটা শ্বাস ফেলে। থানায় থাকা পুলিশকে বলে দেখা করতে যায় পল্লবের সাথে। জুনায়েদ তখন তাকায় তৌসিফের দিকে। তৌসিফ ভাবলেশহীনভাবেই ফোন চালাতেই জুনায়েদ হেয়ালি করে বলল, আগুন নিয়ে এত নড়াচড়া করতে নেই। হাত পুড়ে যাওয়ার ভয় তৌসিফ তালুকদার করে না? আশেপাশে তো খেয়াল রাখা প্রয়োজন, নিজে না পুড়লেও অন্য কেউ পুড়তে পারে, হতে পারে সে প্রিয়জন। তৌসিফ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, উঠে দাঁড়িয়ে ফোনটা পকেটে পরে বলল, কলিজা ছিঁড়ে কুকুর দিয়ে খাইয়ে ছাড়বো তার। আমি তৌসিফ খোলসে আবৃত হতে পারি, তাই বলে নিজেকে ভুলে যাইনি। আগের সেই তৌসিফই আছি আমি। ওখান থেকে হনহনে বেড়ে গেল তৌসিফ। জুনায়েদ ওখানে ঠায় বসে ভাবল কিছুক্ষণ, অতঃপর নিজে উঠে গেল। রাজনৈতিক প্রাঙ্গণে তৌসিফদের অবস্থান এখন কারো চোখে না পড়লেও তাদের কার্যক্রম ইদানিং ভাবে তুলছে সকলকে। এত বড় ক্ষমতাশীল মানুষ বিপরীত দলকে নানানভাবে সাহায্য করছে, অথচ তাদের সরাসরি আহ্বান করা হলে আবার প্রত্যাখ্যান করা হচ্ছে। এই জটটা কেউ খুলতে পারছে না। উমার শেখ ধারণা। গাড়িতে বসা তৌসিফ 10 মিনিটের উপর। পোষকে ফোন দিয়ে পাওয়া যাচ্ছে না। অগত্যা গাড়ি থেকে বেরিয়ে এলো তৌসিফ। হাঁটতে হাঁটতে ফোনও দিচ্ছে সে।
এই মেয়েকে এত করে বলার পরও এখানে অপেক্ষা না করে কোথায় গিয়েছে কে জানে। সামনে জটলা দেখে তৌসিফ ভাবলো একটু দেখে যাবে এখানে পোষ আছে কিনা, কিন্তু সামনে যেতেই ও চমকে গেল। আদিত্য দাঁড়িয়ে আছে, ওর নাকে মুখে রক্ত। পোষ এক ছেলের কলার ধরে আছে। তৌসিফ তাড়াতাড়ি ভিড় ঠেলে যেতে যেতে পোষ এক কাজ করে বসলো। ছেলেটার টুনটুনিতে লাথি দিয়ে চুল ধরে চাকালো, রাগে গজগজ করতে করতে শাসালো, কি রে শালা, মার এবার, সাহস কত তোর? হাদিকে মারিস? হ্যাঁ, চিনিস আমাকে? আমি কে? তৌসিফ দেখলো ছেলেটা কুকড়ে মাটিতে পড়েছে, ব্যথায় ছটফট করছে। ততক্ষণে আদিত্য হতভম্ব ভাব কাটিয়ে পোষকে সরে আসতে বলছে, বারবার অনুরোধ করছে, পুষি চলো প্লিজ, সিনিয়ররা চলে আসলে ঝামেলা হয়ে যাবে। হোক, ঝামেলা করব আমি। চিনে আমাকে? একদম বাপ বাপ ডাকিয়ে ছাড়বো। ততক্ষণে খবর ছড়িয়ে বাকি ছেলেপেলেরা আসতে নিলে তৌসিফ তাড়াতাড়ি ঢুকে পোষের বাহু টেনে ধরলো। পোষ খেপে উঠে আদিত্য ভেবে ধমক দিতেই দেখে তৌসিফ। একদম মুহূর্তের মাঝেই থমকায় পোষ, চমকায় আদিত্য। মেজু চাচ্ছু এখন রেগে গেলে কি হবে? পোষকে চুপ দেখে তৌসিফ শুধু বলল, বাসায় চলো। চুপ করা পোষ খ্যাপাটে হলো আবারও, ফুঁসে উঠে বলল, আরে কিসের বাসায় যাব? এর সাঙ্গ পাঙ্গ আসুক, আজ দেখাবো মজা। চেনে আমাকে? কে আমি? কে তুমি? পৌষরাত হক তালুকদার। আমি তালুকদার বাড়ির বউ। সহজ একটা স্বীকারোক্তি তৌসিফের বিক্ষিপ্ত মেজাজ কিছুটা কুছিয়ে দিল যেন। আশেপাশের 2-4 ছেলেটাকে তুলে মেডিকেলে নিতে নিলে পোষ হুঙ্কার দিয়ে উঠল, কিরে কই যাস এখন? চামচিকা একটা, যা তোর বাপদের ডেকে আন, দেখাবো চমক। মুখে মুখে পোষ সব বলে উল্টে দিলেও হাতটা তৌসিফের হাতে। পোষকে টেনে নিতে নিতে গম্ভীর কণ্ঠে আদিত্যকে উদ্দেশ্য করে বলল, আয়। আদিত্য পা দুটো যেন চলছে না, ঠেলে ঠুলে কোনো মতে এগিয়ে আসছে ও। পেছনের সিটে বসেছে আদিত্য। গাড়িতে ড্রাইভার থাকায় আদিত্য অবশ্য সামনে বসতে নিয়েছিল, কিন্তু পোষ বলায় পেছনে বসেছে। তৌসিফ উঠতেই পোষ ড্রাইভারকে জিজ্ঞেস করে, ফার্স্ট এইড বক্স আছে? জি। বলে এগিয়ে দিলেন ড্রাইভার। মাঝে বসা পোষ বক্সটা তৌসিফের হাতে দিয়ে স্যাভলন দিয়ে আদিত্যের নাক মুছতে বলল, একদম উচিত হয়েছে, তোমার নাক ফাটানো উচিত ছিল আদি। আমি আগেও সতর্ক করেছিলাম, ওই ছেলেগুলো ভালো না। আজ বুঝলে মজা দিলে তো, কত ধানে কত চাল। আদিত্য চুপচাপ রইল। পোষ একটা পেন কিলার দিয়ে বলল, খেয়ে নাও, তোমার আম্মু নিশ্চিত আজও জানলে ডাল ঘুটনি দিয়ে পেটাবে। বলেই হাসছে পোষ। তৌসিফের কোল থেকে বক্স নিয়ে সামনে রেখে যখন তাকালো তখন দেখলো তৌসিফ এক দৃষ্টিতে তাকিয়ে পোষকেই দেখছে। ফাঁকা ঢুক গেলে পোষ মুখটা স্বাভাবিক রেখে জিজ্ঞেস করে, কি হয়েছে, কিছু বলবেন? জলদ গম্ভীর কণ্ঠে তৌসিফ প্রশ্ন করলো, মারামারি করছিলে কেন? ওমা, সে কি কথা? আপনি জানেন কি হয়েছিল? আদিকে ওই ছেলে ঘুষিয়ে দিয়েছে, তাও কি না দোষ ওর নিজের। ফুটবল খেলায় আগেরবার হেরে ওই ছেলের মাথা আউট হয়ে গিয়েছে। তুমি চেনো তাকে? রাদীপ শিকদার। উমায়ের শিকদারের ভাইও? উপজেলা চেয়ারম্যানের ভাই। তৌসিফ তাকিয়ে আছে। পোষ বসলো, হাই হাই করে উঠে বলল, উপজেলা চেয়ারম্যানের ভাইকে কিনা আমি সাবেক চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের বউ হয়ে দাপট দেখিয়ে এলাম। কপাল, কাল আমাকে ধরলে তখন কি করব? এই আদির বাচ্চা, তুই খেলতে গেলি কেন? তোর জন্য এখন আমার জান যায় যায় অবস্থা। আদিত্য মুখটা ছোট করে বসে আছে। তৌসিফ অবাক চোখে তাকিয়ে আছে। তার বউ তাকে এতই তুচ্ছ ভাবে? কি পরিচয়টাই না দিল, সাবেক চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের বউ। কেন তাকে মাঝে সম্রাটকে আনতে হবে? মৃত মানুষটার উপরও ভীষণ হিংসা হচ্ছে তৌসিফের, ভীষণ হিংসা। সাদা ধবধবে পাঞ্জাবির মধ্যে বুকের দিকটায় সামান্য হাতের কাজ করা, বোতামগুলো যত্ন করে লাগাচ্ছে পোষ। সে সাথে বিরক্ত হচ্ছে বটে। 4 কোণাকার বোতাম লাগাতে তার বেশ বেগ পোহাতে হচ্ছে। মনে হচ্ছে নখগুলো ভেঙে যাবে। সবগুলো লাগিয়ে সরে দাঁড়িয়ে বিরক্ত হওয়া কণ্ঠে বলল, এমন বোতাম দেওয়া পাঞ্জাবি আর আনবেন না, নখ ভেঙে গেল সব। তৌসিফ চুলগুলো ব্যাগ ব্রাশ করতে করতে বলল, সামান্য কাজেই তোমার কত বাহানা হানি, অথচ বাইরে গেলেই মারামারি হানাহানি লাগিয়ে রাখো। সকল অভিযোগ শুধুমাত্র আমার ক্ষেত্রেই খাটে? অভিযোগ দিয়ে যে সম্পর্কের শুরু, তার দিনরাত তো অভিযোগেই কাটবে।
তৌসিফ দাড়ি ব্রাশ করতে করতে আয়নায় নজর দিল। পোষের সামান্য একটু দেখা যাচ্ছে। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, জুলুম করেছি আমি? করলেই বা কি, বিচার চাইবার মানুষ আছে আমার? এতিমদের জন্য বিচার চাওয়া নিষিদ্ধ, যদিও এই প্রথম আপনার সামনে অভিযোগ তুললাম মনে হচ্ছে। বলে পোষ গিয়ে তৌসিফের জুতা রাখার সেলফ খুলে কালো চটি জুতা হাতে নিয়ে জিজ্ঞেস করে, এটা পরবেন? তোমার চিন্তা ভাবনা মিলে যাচ্ছে আমার সাথে, নিয়ে এসো। পোষ এতদিন আয়ত্ত করেছে টুকটাক। তৌসিফ ধীরে ধীরে নিজের কাজগুলো চাপিয়ে দিচ্ছে পোষের উপর। পোষও অবশ্য কিছু বলে না, হাঁটু গেড়ে বসে জুতা পরিয়ে দেয়। নিজের মাথায় তৌসিফের হাতের স্পর্শ পেতেই যখন চোখ তুলে তাকায়, তখনই তৌসিফ বলে ওঠে, জুলুম হলেও আমাকে মেনে নাও পোষরাত। আমার চাইতে সুন্দর জুলুম আর কোথাও পাবে না। পোষ ফিক করে হেসে দিয়ে পাল্টা বলল, জুলুম কখনো সুন্দর হয় না, যদিও আপনি সুন্দর, বিশেষ করে আপনার দুটো চোখ। তৌসিফ একটু ঝুঁকল। পোষটা তখনও তার পায়ের কাছে বসা, হাতের উল্টো পিঠে পোষের গালে ছুঁয়ে জিজ্ঞেস করলো, আমাকে এত গভীরভাবে দেখো তুমি হানি? আপনাকে দেখার আগে থেকে এই চোখ আমার প্রিয়। কপালের সহসা ভাঁজ পড়ল তৌসিফের। ওকে দেখার আগে কিভাবে চোখ দেখলো? হঠাৎই পোষের মুখের দিকে তাকিয়ে লাজুক ভাব যখন দেখলো, তখনই মস্তিষ্কে কিছু দংশন করলো তাকে। এই দফায় তৌসিফ অবাক হয়ে বলল, ভাইজানের চোখের সাথে মেলাচ্ছ? মেরুদণ্ড সোজা করে বসলো তৌসিফ। এমন কথা শুনতে হবে কখনো ভাবেনি। সম্রাটের সাথে তার চোখের অদ্ভুত এক মিল রয়েছে। দুজনের চোখের মনই এক, চাহনিও কিছুটা এক। খুব সাধারণভাবে তাকালেও তার সাথে সম্রাট ভাইজানের চোখের দৃষ্টি মিলে। এই জন্যই বোধ হয় চাচি এখনও তৌসিফকে দেখলে তার থেকে সম্রাটের ঘ্রাণ নিতে চায়। মাঝে মধ্যে মুখটা হাতড়ে দেখে। তৌসিফ তাকে না করে না। চাচির সন্তান নেই, তৌসিফেরও মা নেই। খুব তো অন্যায় হতো না যদি তাকে কেউ মায়ের মতো আদর করত। যাদের জন্য জীবন ঝুঁকি নিয়ে মৃত্যু দেখতে প্রস্তুত তৌসিফ, সেই মানুষগুলো তাকে হারিয়ে দিয়েছে এই বারবার। অথচ সেদিনকার পৌষ রাত তার মতো মানুষকে মনের অজান্তেই বেশ খানিকটা জায়গা দিয়েছে নিজের মাঝে। তৌসিফ বেশ অবাক হয়ে লক্ষ্য করেছে পৌষের এই স্বভাবগুলো মা মা ধরনের স্বভাব। তৌসিফ কতগুলো বছর পর আগের মতো খাচ্ছে, কতগুলো বছর পর কেউ তার জন্য রাতে অপেক্ষা করছে। তৌসিফ সংসার করছে, কথাটা ভাবতেই তো মনটা ভালো হয়ে যাচ্ছে তার বারবার। এই মন ভালোর মাঝে একজন মৃত ব্যক্তিকে টেনে তৌসিফ আর মন ছোট করলো না। পৌষের হাত ধরে টেনে তুললো মেঝে থেকে, দুই গালে হাত রেখে বেশ রোমন্থিত স্বরে বলল, আজকে ফিরতে একটু দেরি হবে, খেয়ে নিও রাতে, আমি চলে আসব। দেরি কেন হবে? সভা আছে আজ। আপনারা তো বিপরীত দল, আপনাদের কিসের কাজ? তৌসিফ সামান্য হাসল, ঝুঁকে আলগোছে চুমু দিল পৌষের থুতনিতে। পৌষ দৃষ্টি নামাতেই তৌসিফ বলল, আমি চলে আসব। ও বেরিয়ে গেল। ঘরটায় তখনও রয়ে গেল তৌসিফের ঘ্রাণ। এই লোকটা মারাত্মক রকমের সুগন্ধি ব্যবহার করে, চলে যাওয়ার পরও ঘ্রাণ থেকে যাচ্ছে। পৌষ বারান্দায় গিয়ে দাঁড়াতেই দেখলো তৌসিফ গাড়িতে উঠছে। যখনই উপরে তাকালো, পৌষ সাময়িক ভরকালো, তবু হাত নেড়ে বিদায় জানাতেই তৌসিফ ইশারায় ঘরে যেতে বলল। পৌষ বোঝে না কি সমস্যা হয় বারান্দায়। সন্ধ্যার পর বারান্দায় আসা নিষেধ তার জন্য। শুরুতে তৌসিফ বেশ খারাপ ব্যবহারও করেছে এজন্য। আসরের নামাজ পড়েই পৌষ তাড়াতাড়ি নেমে পড়ল। আকাশে তখন বেশ উজ্জ্বল খয়েরি একটা রং দেখা যাচ্ছে। পৌষ একা একা বাড়ির পেছনে এলো। গরুগুলো আজও এখানে আছে। আদিত্যের অপেক্ষা করতে করতে পৌষ এদিক ওদিক ভালো মতো দেখলো। আজকে আদিত্যের আসার কথা। দুজন একসাথে ওই বাগান বাড়ি ঘুরে দেখবে। তাহমিনা আপার থেকে বাগান বাড়ির বর্ণনা শোনার পর থেকেই পৌষের মন বেশ বিচলিত হয়ে আছে। সম্রাটের সেই লাল গাড়িটার কথা অবশ্য পৌষ সাহস করে জিজ্ঞেস করতে পারেনি। সেই লাল গাড়ি করে সম্রাটকে যে কতবার পৌষ কল্পনা করেছে তারই আত্মা নেই। সম্রাট নামটায় তার কাছে এক জীবন্ত চরিত্র, এমন একটা মানুষ যার কথায় গোটা এলাকাবাসী এক হয়ে যেত। কি হতো পৌষ তাকে দেখলে? কেন যে এত দেরিতে জন্মটা হলো? পৌষের পায়চারের মাঝেই আদিত্য এলো। পৌষ তাড়া দিল, তাড়াতাড়ি চলো, সন্ধ্যা হয়ে যাবে, এমনিতেই দিন ছোট। সময়টা হেমন্তকাল, চারপাশে এক শান্তিময় বাতাস বইছে। শীত আসবে আসবে বলে ভাব জমাচ্ছে।
আজ সারাদিন গা ঝলসানো রোদ থাকলেও এখন বিকেলটা বেশ সুন্দর। মৃদু মৃদু বাতাস, অথচ থামছে না এক মুহূর্তের জন্য। দুজনে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে বাগান বাড়ির দিকে। যার পথেই পোষ জিজ্ঞেস করলো, এখানে কেউ আসে না কেন? তাহমিনা, আপনাকেও তো আসতে দেখি না। কি জানি কেন আসে না, কেউ জানতে পারলে কপালে শনি আছে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। ভেতর ডিম, তোমার সাথে আমি মুরব্বী মানুষ আছি না, ভয় কিসের? কে মুরব্বী, তুমি? আবার জিগায়, চাচি হই না আমি? বলে ব্যঙ্গাত্মক হাসি দিল পোষ। আদিত্য গা ঝাড়া দিয়ে বলল, তোমাকে তো চাচি হওয়ার আগে বন্ধু হিসেবে পেয়েছিলাম, তাই চাচি লাগছে না। আপাতত যদিও কেমন বন্ধুত্ব ছিল বা আছে তা আমি এখনো বুঝি না। এখন তোমার বন্ধু হতে গেলে কি করতে হবে? তোমার সাথে বসে বিড়ি টানতে হবে? কি সব বলছো পুষি? আমি বিড়ি খাই না। এসব দুষ্টামি করেও বলো না, বাসায় শুলে প্রচুর ঝামেলা হবে। ও, তাহলে তোমার মতোই একজনকে আমি দেখেছিলাম একদিন ইউনিভার্সিটির বাইরে চায়ের দোকানে বিড়ি টানতে। মুখ নাক সব তোমার মতো। আদিত্য চোখ কপালে তুলে বলল, তুমি আমাকে টানতে দেখেছো? কি জানি। পোষ হেলামি করে বলতে আদিত্য উত্তেজিত হলো। বলল, আমি শুধু হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম, একটা টানও দিইনি। নেশাখোরদের মাতলামু দেখে যেমন মানুষ তাদের নেশাখোর বলে, তেমনি বিড়িখোরদের হাতে বিড়ি দেখলেই তাদের বিড়িখোর বলে। অত শত টান দিতে দেখার প্রয়োজন হয় না। আদিত্য বিড়বিড় করলো তবু। আমি বিড়িখুর না। ঘাটের সামনে গিয়ে যাওয়ার সময় পোষ একটু থমকে দাঁড়ালো। আদিত্যের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, লেদার লাশ যে এখানে পাওয়া গেল তার কি হলো আদি? এরপর থেকেই তোমার ছোট চাচু উধাও। তোমাদের বংশে আবার খুনি টুনি নেই তো? কি বলো এসব? লেদার লাশ তাদের বাড়িতে পাঠানো হয়েছিল, এরপরের খবর জানি না, তবে মেজো চাচু তাদের খবর দিচ্ছে। এরপর থেকে লেদা চাচা আগে আমাদের বাড়িতে কাজ করত, পুরাতন লোক। এই মাছের ঘাট রাখার প্রয়োজন দেখি না আমি। কি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। তুমি ভয় পাও? তোমাকে নিয়ে শ্মশানঘাট ঘুরে আসতে পারবো আমি, কি যাবে? না না থাক, আগে তোমাকে তোমার ক্রাশের বাগান বাড়ি ঘুরাই। খবরদার ক্রাশ বলবে না। তাহলে কি বলবো? এক্স তো বলা যাচ্ছে না। কিছুই বলতে হবে না, আমার জামাই আছে না, ওসব আউফাউ কিছু বলবে না। আদিত্য মুখটা বাঁকা করে এগিয়ে এলো। দুজনে একদম দাঁড়িয়ে আছে বাগান বাড়ির সামনে। পোষ দেয়ালে হাত বুলিয়ে বলতে লাগলো, দরজা খুঁজো আদি, ঢোকার রাস্তা তো নিশ্চিত আছে। তা আমি না ফুপিকে জিজ্ঞেস করলেই তো পারতে পুষি। উনি তো বলেছিলই আসতে, এর মানে নিশ্চিত দরজা আছে। সেখানে খুলো, যা সিমসিম ধরনের কিছু কি আছে? কি আজগুবি কথাবার্তা বলছো তুমি পুষি? দাঁড়াও দেখি। দুজন এদিক ওদিক সমানে খুঁজতে লাগলো। হঠাৎ ব্যথা কাতর শব্দ শুনে পোষ চমকে একটা ইটের টুকরোর সাথে ধাক্কা খেলো। নিজেকে বাঁচাতে সামনের দেয়ালটা ধরা মাত্রই কিছু নড়ে ওঠে। পোষ ডেকে ওঠে, কি হয়েছে, ঠিক আছো? পুষি, পায়ে কাঁটা ঢুকেছে। পোষ তাড়াতাড়ি বিপরীত দিকে দৌড়ে এলো। আদিত্যের পা থেকে রক্ত বের হচ্ছে। পোষের নিজের পা দুটো চুলকাচ্ছে। আদিত্যের পায়ের আঙুলটা হাত দিয়ে চেপে ধরে পোষ বিল্ডিংয়ের নিচের জমাট বাঁধা দুর্বা ঘাসের এক মুঠি তুলে দাঁত দিয়ে চিবিয়ে চেপে ধরলো আদিত্যের ওখানে। আদিত্যের চোখ মুখেই বলছে কতটা ব্যথা লাগছে তার। রক্ত থামা মাত্রই আদিত্য বলল, মনে হচ্ছে অ্যাডভেঞ্চারাস একটা জার্নিতে এসেছি পুষি, রহস্য উদ্ঘাটনে যাচ্ছি এমন লাগছে। এখানে এসো আমার সাথে আদি, ওই দেয়ালে নিশ্চিত কিছু আছে, আমার হাত লেগে শব্দ হয়েছিল। দূরে তখন মাগরিবের আজান শোনা যাচ্ছে। আদিত্য তাড়া দিল, আজ না পুষি, কাল আসবো না আবার। মাগরিব হচ্ছে, এখানে থাকা সেফ না। চলো তাড়াতাড়ি, কেউ দেখলে খুব ঝামেলা হবে। পোষকে কথা বলার সুযোগ দিল না আদিত্য। ছোট থেকেই বাদ মাগরিব সব বন্ধ থাকে বাসার। জানালার কপাট খোলার অনুমতি নিয়ে তখন থেকে পোষ ওর পিছু পিছু যাচ্ছে ঠিকই, কিন্তু মন পড়ে আছে ওই দেয়ালে। দেয়ালটার নকশাও সামান্য ভিন্ন, পোড়া মাটির কাজ করা। পোষের মুখে হাসি ফুটে উঠল। নিশ্চিত ওখানে কিছু আছে। কি আছে? গুপ্ত দরজা? বাসায় ফিরেই পোষ মাগরিবের নামাজ পড়ে। তায়েফে এসেছে এখানে। পোষ চা নিয়ে বসবে আপার কাছে। হঠাৎ কিছু মনে হতেই বারান্দার ঠাই খুলে পোষ বাইরে উঠে দিল। পকেট গেটটাও বন্ধ।
তৌসিফ অবশ্য বলেছে দেরি হবে। দৃষ্টি ঘুরে সামনে তাকায় পোষ। বাগান বাড়িটা পুরো না দেখা গেলেও রাস্তাটা দেখা যায়। গরুর দিকটায় থাকা সেদিনের ছেলেটাকে দেখে পোষ কপাল কুঁচকে তাকালো। যখন পোষ গেল তখন তো ছিল না, এখন রাত হচ্ছে, এখন কেন যাচ্ছে? ছেলেটা চলে যেতেই পোষ ঘরে যাবে তার আগেই শক্ত করে রেলিং চেপে ধরলো। একটা মেয়ে যাচ্ছে ওখানটায়, এটা তাহমিনা আপা না। উনি এমন কালো রঙের পোশাক পরেন না। পোষ যতবার ওনাকে দেখেছে সাদা অথবা ক্রিম রঙের 3 পিসে আভিজাত্য রূপে দেখেছে। এই সন্ধ্যার পর তো ওখানে কেউ যাওয়ার কথাও না। পোষ যতদূর দেখা গেল তাকিয়ে রইল, আর নারীটি বাগানবাড়ির পথ ধরেই এগিয়ে যাচ্ছে। সাইফারটাকে পোষ দৌড়ে চলে গেল, থায় লাগিয়ে দিল। চা নিয়ে বসলেও পোষের মন বসলো না, আটকে রইল ওই অচেনা নারীটির পানে। কে সে, কেন যাচ্ছে ওখানে? তৌসিফ আজ ফিরল বেশ রাত করে। টেবিলে বসে থাকতে থাকতে পোষ আজ মিনুর সাথে গল্প করলো বেশ খানিকটা সময়। তাফা মাত্র রুমে গেল, পোষ এতক্ষণ তার সাথে ছিল। কলিং বেল বাজতেই পোষ দৌড়ে গিয়ে খুলে। ওর পা দুটো খুব কম সময়ে স্থির থাকে, এদিক ওদিক ছুটন্ত পায়ে চলতে থাকে। তৌসিফ ক্লান্ত শরীর নিয়ে ভেতরে ঢুকে অসন্তুষ্ট গলায় বলল, জেগে আছো কেন? খাবেন না? কি আশ্চর্য, আপনি ঢুলছেন কেন? শরীর খারাপ লাগছে? হুম। পোষ কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইল। তৌসিফ দাঁড়িয়ে থেকে বলল, ফোন আর মানিব্যাগ বের করো তো হানি। পকেট হাতড়ে সব বের করে পোষ। তৌসিফ রুমে ময়লা জুতা নিয়ে ঢুকতেই পোষ চিল্লা পাল্লা শুরু করলো। তৌসিফের কানে বাজলো কথাগুলো, কিন্তু ভালো লাগলো। আগে এইভাবে মা চেঁচাতো, তৌসিফ নিজে চাইতো কেউ তার বাসায় চেঁচামেচি করুক, তোতা পাখির মতো কথা বলুক। তৌসিফ তা পেয়েছে। পোষ ময়লা পরিষ্কার করে এসে যখন দেখলো তৌসিফ একইভাবে বসা, তখন কিছুটা মেজাজ দেখিয়ে বলল, কি সমস্যা? আপনি বসে আছেন কেন? এগিয়ে সে পাঞ্জাবির বোতাম নিয়ে বেশ যুদ্ধ করে খুলল। তৌসিফ থাম ধরে বসে থেকে বাথরুমে ঢুকলো। পোষ দরজায় ঠক ঠক শব্দ করে বলল, ঘষা মাজা বেশিক্ষণ করবেন না আজকে। খাবার ঠান্ডা হলে আর গরম দিতে পারবো না। আসছি। পোষ সন্দেহ করলো। তৌসিফের পাঞ্জাবি শুকে দেখলো। ওনাকে কখনো ঢুলতে দেখেনি পোষ। অসুস্থ কিনা কে জানে। নারী ঘটিত ব্যাপার হলে পোষ একদম 14 শিকের ভাত খাইয়ে ছাড়বে। একা একাই সব ভেবে রেগে গেল পোষ। তৌসিফ তখন বেরিয়েছে। পোষ খেতে ডাকলেও তৌসিফ গেল না, বিছানায় ধপ করে শুয়ে পড়ল। পোষ নিজে ভাত এনে মুখে তুলে খাওয়ালো। কাঁধে থাকা ভেজা টাওয়ালটা যখন সরালো তখনই চোখ গেল তৌসিফের হাতে। চেঁচিয়ে উঠল পোষ, এই আপনার হাতে কি হয়েছে? তৌসিফ ওকে টেনে মুখ চেপে ধরলো, আস্তে করে বলল, আপা এখানে না। পোষ মাথা নাড়ে। তৌসিফ ওর মুখ ছেড়ে কপালে হাত বুলিয়ে বলল, গাড়িটা হঠাৎ উল্টে গিয়েছিল। বেশ শান্ত স্বরে তৌসিফ বলল কথাটা, অথচ পোষের বুকের ভেতর ঝড় বয়ে গেল তখন। কি সুন্দর সহজভাবে বলছে গাড়ি উল্টে গিয়েছিল। ক্ষতস্থানের ব্যান্ডেজটার উপর লাল দাগ ফুটে উঠেছে। পোষ নিজে সেই ব্যান্ডেজ খুলে নতুন করে বাঁধল। তৌসিফ কপালে হাত ঠেকিয়ে বিছানায় শুয়ে আছে। একটু আগে পৌষে ওকে সাহায্য করেছে। গোসল করতে যাবে তখনও মাথা ঘুরছিল। এই পৌষ মোটেও সুবিধার না। তৌসিফ একটু বলেছিল যাতে ওর মুখে একটা মাস্ক লাগিয়ে দেয়, কিন্তু বেয়াদব বউ তা তো করেইনি। উল্টো গোসলের সাবান দিয়ে তৌসিফের মুখ ডলে দিয়েছে। এত বাজে মেয়ে হয় তৌসিফের জানা ছিল না। চেহারাটার কোনো প্রভাব না পড়লেই হলো। কাল একটু ডার্মাটোলজিস্টের কাছে যেতে হবে। পোষ তৌসিফের পায়ে গিয়ে ট্রাউজার টেনে তুললো হাঁটু পর্যন্ত। সামান্য চামড়ে উঠেছে। তৌসিফ বলেনি। পোষে ওর পায়ের টলমলে ভাব দেখে বুঝেছিল। তুলা দিয়ে পরিষ্কার করতে করতে পোষ জিজ্ঞেস করলো, আপনি বললেন সভায় যাচ্ছেন, আপনার গাড়ি অক্ষত, তাহলে আপনি কিভাবে চোটপাট পেলেন? তৌসিফ চুপ করে আছে, চোখের উপর এখনো হাত। কালো এক আবছায়া ভাসছে যেন অক্ষি কুটোরে। আজ সভাটা ছিল ম্যারিড। তৌসিফ শুধু একাই যায়নি, তুরাগও গিয়েছিল, তবে প্রকাশ্যে না। সারা জীবন এক দল করে হঠাৎ বিপক্ষের দলে গেলে জনগণ ভালো দৃষ্টিতে দেখবে না, এটাই স্বাভাবিক। তুরাগ কক্ষে থাকাকালীন তৌসিফ নিজের গাড়িতে হোমায়রকে তুলে দেয়। হোমায়র তখন সন্দেহের চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, তোমার গাড়িতে কেন উঠবো আমি?
কারণ পূর্বের রেকর্ড ভালো না। এভাবেই গাড়িতে বোমা মেরে আজ প্রতিমন্ত্রীর এই ক্ষমতা। তুমি এখন উপজেলা চেয়ারম্যান, সাফিনের কেস চলছে, জনগণের মধ্যেও চাপা খুব আছে, কারণ তুমি কিছুই করছো না। তোমাকে নিয়ে আমার চিন্তা নেই উমায়ের, কিন্তু উপর মহলে কথা দিয়েছি। উমায়ের মাথা নিচু করে তৌসিফের গাড়িতে উঠে গাড়িটার ভিন্ন শান্তি অনুভব করে সে। কোথায় ধাপ্পাবাজির টাকায় কেনা গাড়ি, আর কোথায় হালাল টাকায় কেনা গাড়ি। ড্রাইভারকে বলল, টেম্পারেচারটা কমিয়ে দিয়ে একটা গান ছাড়ো তো। তৌসিফ গিয়ে বসে উমায়ের গাড়িতে। আজ সভার পরেই শুডাউন হবে, পুরো এলাকা জুড়ে ঘুরে ঘুরে দেখে, মত বিনিময় করবে, এটাই পরিকল্পনা। দুটি জায়গা ঘুরে গাড়ি যেই না একটু লোকালয় থেকে দূরে আসলো, তখনই উমায়ের গাড়িটার চাকা ব্লাস্ট হয়ে যায়। গাড়ি ব্রেক কষার আগেই সামনে থেকে একটি পিকআপ ভ্যান এসে গাড়িটা উল্টে দিয়ে চলে যায়। 150 বাইক, 20টা মাইক্রো সহ তৌসিফ আর উমায়ের গাড়ি ছিল। এত কিছু টপকে গিয়ে হামলা হয় উমায়ের গাড়িতে, যেটাই ছিল স্বয়ং তৌসিফ। সিট বেল্ট বাঁধা ছিল বলে মাথায় আঘাত লাগেনি, কিন্তু হাতে আর পায়ে ভালোই চোট পেয়েছে। উমার সহ বাকিরা দৌড়ে এসে বের করেছে তৌসিফকে। এই অবস্থায় আর হাসপাতালে নেয়নি, বরং সরাসরি গিয়ে উঠেছিল উমায়ের বাড়িতে। সেখানেই ঘন্টার ব্যবধানে উপস্থিত হয় জয়নাল সহ পল্লবের বাপ চাচা। ডাক্তার আনিয়ে চিকিৎসা হয়। জয়নাল নিজে থেকে তৌসিফকে তদারকি করে। তুরাগ জানা মাত্রই ছুটে যায় সেখানে। ভাইগুলো কাউকে ছাড়া কেউ থাকতে পারে না। আজ তুহিন থাকলে এখানে লন্ডভন্ড করে দিত। তৌসিফ তাদের সাথে বেশ খানিকটা সময় কথা বলে, অতপর তুরাগকে বাড়ি পাঠিয়ে দিয়ে নিজে সেখানে থাকে বেশ কিছুক্ষণ। এই সময়টুকু তৌসিফের বানানো ঘটনাকে বেশ ব্যাগ পেতে সাহায্য করবে তা তৌসিফ জানে। বিপক্ষের দলকে ঘোল খাওয়ানো অতটাও সহজ না। একটা পুরুষ থেকে নারীর বুদ্ধি অনেকটাই নিচে, তাই তো তাহমিনা আপা অমন বোকামি করতে চাইছিল। ডাল 2 দিন পর পর কাটা থেকে উত্তম হলো শিকড় তুলে ফেলা। তৌসিফ আপাতত গোড়া ধরে টান দিয়েছে, শিকড় তোলাটা বাকি। আপনি কি আমার উপর রেগে আছেন? তৌসিফ পোষের কথায় চোখ থেকে হাত সরালো। আলো চোখে বিচ্ছে দেখে চোখ ছোট ছোট করতেই পোষকে সাদা বাতি বন্ধ করে সেই সোনালি আলো জ্বালালো। এগিয়ে সে তৌসিফের কপালে হাত দিয়ে দেখে বলল, জ্বর নেই, কিন্তু হালকা গরম। আপনার চোখ এমন দেখাচ্ছে কেন? কেন মনে হচ্ছে রেগে আছি? মুখ ঘষা মাজা করতে দেইনি বলে। রেগে নেই আমি। যাক, সুখ পেলাম আপনার কথা শুনে। এখন বলুন তো কি খাবেন? যা চাইবেন সব পাবেন আজ। সব পাবো। কপাল কুঁচকে তৌসিফ জিজ্ঞেস করে। পোষ মাথা নেড়ে সায় জানায়। তৌসিফ সরাসরি মুখের উপর বলে বসলো, তোমায় চাইলাম আজ। পোষ 2 সেকেন্ড সময় নিয়ে একটু থেমেই বলল, আমি তো আছি, কি খাবেন তা বলুন, নাকি দুপুরের গুলো দিয়েই দিব? ভর্তা আছে। আছে। পোষ যেন চোখের ভাষা বুঝেই উঠে গেল। ভাত নিয়ে আসতে আসতে তায়েফাকে জানিয়ে এলো খবরটা। মুহূর্তেই হাই হাই লেগে গেল তৌসিফের ফ্ল্যাটে। তায়েফা দৌড়ে সে ভাইকে জড়িয়ে কাঁদছে। তৌসিফ বোনকে জড়িয়ে ধরে থামাচ্ছে। চিল্লা পাল্লাতে মীরা সহ আদিত্য আর অদিতিও চলে এসেছে। তুরাগ বাসায় ফিরেনি এখনো। উপর তলা থেকে পলকও চলে এসেছে, তবে এক কোণায় দাঁড়িয়ে থেকে চলে গিয়েছে। তাকে দেখলে যে কেউ এখন প্রশ্ন তুলবে। তৌসিফ পৌষের দিকে চোখ ঘুরিয়ে তাকায় একবার। পৌষ পাত্তা দেয় না সেসবে। পৌষ কয়েকবার জিজ্ঞেস করেছিল কি হয়েছিল, কিভাবে হয়েছিল। তৌসিফ খোলাখুলি কিছুই বলেনি। নিজের অন্যান্য কাজ নিয়ে বললেও এই রাজনৈতিক ব্যাপারগুলো খুব সূক্ষ্মভাবে আড়াল করে যাচ্ছে তৌসিফ। উত্তর জানতে পৌষের মন উতলা, তাই তো আপাকে জানিয়ে দিল। একেবারে ঘুম থেকে তুলে জানিয়ে এলো। তায়েফা থেমেছে, তবে চোখের পানি থামেনি। এতগুলো মানুষের সামনে বইয়ের হাতে ভাত খাচ্ছে তৌসিফ। পৌষ বাকি সবাইকেও জিজ্ঞেস করে কেউ খাবে কিনা। সবাই সুখী থাকলেও অদিতি জানায় সে খাবে। রাতে এখনো সে খায়নি। তৌসিফের মুখে শেষ লোকমা তুলে পৌষ ভেজা হাতেই ঠোঁট মুছে দিল। ওড়নায় মুখটা মুছে দিয়ে অদিতিকে নিয়ে যায় ড্রয়িং রুমে। পেছনে আদিত্য এসেছে, সেও খাবে। পৌষ ওদের নিয়ে খেতে বসে। তৌসিফ তেমন কিছুই বলেনি। একই কথা গাড়ি উল্টে গিয়েছিল। পৌষ বিরক্ত হলো বেশ। ব্যাটা রাতে কাছে আসলেই পৌষ দেখাবে মজা। প্যাট থেকে কথা না বের করে ছাড়বে না। আপনার মুখ থেকে গন্ধ আসছে। কথাটা বলি ওড়না দিয়ে মুখ নাক চেপে ধরে পৌষ। তৌসিফ হতভম্ব হয়। দিক বেদিক শূন্য হয়ে বলে, ব্রাশ করে আসবো।
ফালতু কথা বলবেন না। আপনার মুখে কিসের গন্ধ? মাউথ ওয়াশটা দাও আমাকে। উত্তর দিবেনই না? আগামীকাল তোমার জন্য সারপ্রাইজ আছে পৌষরাত। গুল্লি মারি এই সারপ্রাইজে। রেগে যাচ্ছ শুধু শুধু। তৌসিফ উঠে যেতে নিলেই পোষ আটকালো, মুখ এগিয়ে নিল তৌসিফের দিকে, নাক উঁচু করে শুকে শুকে বলল, নেশা পানি খেয়েছেন? কি বলো এসব? আমি গন্ধ পাচ্ছি। এই গন্ধ যদিও অচেনা, তবুও ধারণা করছি আপনার কাছাকাছি থাকা তো দূরের কথা, এই বিছানায় থাকবো না আমি। নেশাখোরের সংসার আমি করব না। বলে সরে গেল। তৌসিফ নিজে উঠে বসলো। বিয়ের পর হাজার যাই হোক, বউ ছাড়া সে থাকেনি। আর রাতটায় বউকে টেনে কাছে নিয়ে ঘুমায়। বউ কিনা খাটে তো দূর, তার সংসারই করবে না। তৌসিফ নাকি নেশাখোর, এখনো অভিযোগ শোনার ছিল তার। তাড়াতাড়ি গিয়ে পোষকে ধরতে গিয়ে পায়ে টান খেলো। মুখে ব্যথাতুর শব্দ তুলে তৌসিফ ডেকে ওঠে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।